হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আর কি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এখন আমি আছি নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার সাতগ্রামে। আর এই সাতগ্রামে অবস্থিত ঐতিহাসিক যোগেশবাবুর জমিদার বাড়ি। এই বাড়িটি আজকে আমি এক্সপ্লোর করব। পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। তাহলে দেখা যাক। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে অসংখ্য ঐতিহাসিক স্থাপনা। সময়ের পরিবর্তনে এসব ঐতিহ্যের অনেকটাই আজ মানুষের চোখের আড়ালে চলে গেছে। এমন একটি বিস্মৃত ইতিহাসের সাক্ষী নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলার সাতগ্রাম ইউনিয়নে অবস্থিত সাতগ্রাম জমিদার বাড়ি। স্থানীয়দের কাছে এটি যোগেশবাবুর জমিদার বাড়ি নামেও পরিচিত। বাংলার জমিদারি ব্যবস্থা একসময় এই অঞ্চলের অর্থনীতি ও সমাজ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ ছিল। ব্রিটিশ শাসনামলে বিভিন্ন এলাকায় জমিদাররা ভূমি পরিচালনা, খাজনা আদায় এবং স্থানীয় প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতেন। সেই সময়েই গড়ে ওঠে অসংখ্য জমিদার বাড়ি। এসব ঐতিহাসিক স্থাপনার উল্লেখযোগ্য অংশ আজ আর আগের রূপে টিকে নেই। সময়, অবহেলা এবং প্রাকৃতিক ক্ষয়ের কারণে একের পর এক হারিয়ে যাচ্ছে আমাদের ইতিহাসের এই মূল্যবান নিদর্শন। সাতগ্রাম জমিদার বাড়িও সেই ইতিহাসের একটি অংশ। স্থানীয়ভাবে প্রচলিত রয়েছে যে এই বাড়িটি যোগেশবাবুর জমিদার বাড়ি নামে পরিচিত। তবে এই পরিবারের বিস্তারিত লিখিত ইতিহাস আজ সহজলভ্য নয়। তবুও বাড়িটির স্থাপত্য এবং নির্মাণ শৈলী স্পষ্টভাবে জানিয়ে দেয় এটি একসময় একটি গুরুত্বপূর্ণ জমিদার বাড়ি ছিল। এই বাড়িটির দিকে তাকালেই প্রথম যে বিষয়টি চোখে পড়ে তা হলো এর বিশাল আকৃতি এবং নির্মাণ শৈলী। মোটা ইটের দেয়াল, বড় বড় খিলান, প্রশস্ত বারান্দা এবং উঁচু ছাদ আর শান বাঁধানো পুকুর আজও অতীতের সৌন্দর্যের পরিচয় বহন করছে। এত বছর পেরিয়ে যাওয়ার পরও ভবনের অনেক অংশ এখনো দাঁড়িয়ে আছে, যা সেই সময়কার নির্মাণ কৌশলের দৃঢ়তার প্রমাণ। একসময় এই বাড়িতে নিশ্চয়ই ছিল মানুষের ব্যস্ত আনাগোনা। জমিদার পরিবারের সদস্য, কর্মচারী, অতিথি এবং প্রজাদের পদচারণায় মুখর ছিল পুরো প্রাঙ্গণ। হয়তো এখানেই নেওয়া হতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বসতো বিচার সভা কিংবা অনুষ্ঠিত হতো নানা সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন। আজ সেই কোলাহলের জায়গায় নেমে এসেছে গভীর নীরবতা। বাড়িটি প্রবেশ করতে এটা মনে হসপিটাল, হ্যাঁ? মানে পরিবেশটা, মানে এটা খুবই সুন্দর। আর বাড়িটি ঢুকার পথে এটা মনে হয় মেবি সরকারি হসপিটাল হবে। আমার সাথে আছেন আমার বেস্ট ফ্রেন্ড মোবারক, আর আরো আছে আমার সাথে জামিল ভাই। হ্যালো জামিল ভাই আছে। জামিল ভাই, মানে আমি আমার ক্যামেরা রেডি করতে হতে জামিল ভাই আগে অনেকগুলো ভিডিও করছে। ভাই, আপনার কাছে কেমন লাগলো? না, এত কাছাকাছি একটা কথা আছে না, দেখা হয় নাই দুই নয়ন মেলিয়া চক্ষু খুলিয়া, অনেকটা এরকম আর কি। মানে এই গ্রামে যে মাধবদী থেকে খুব কাছে এরকম একটা সুন্দর গ্রাম রয়েছে, এটাই আমার জানা ছিল না। আরেকটা বিষয় হচ্ছে এই গ্রামটাকে কিন্তু সরকার ইচ্ছে করলে একটা বিনোদন কেন্দ্র বানাতে পারে। ভাই, আরেকটা বিষয় যেটা ধরেন, জি। এটা তো ধরেন এই যে জমিদার যোগেশ বাবু ছিল, খুব হুম হুম। প্রভাবশালী একজন জমিদার ছিল, যেটা আমি রিসার্চ করে পাইলাম। আচ্ছা তা আচ্ছা। আপনার মনে হয় কি এখনো তো অনেক মানুষ তো ধরেন ঘরে ঘরে প্রভাবশালী মানুষ আছে, হ্যাঁ তো হ্যাঁ এই যে প্রভাবশালী ছিল, খুব ক্ষমতা ছিল না তা মনে হ্যাঁ হয়, হ্যাঁ ছিল। ওই ক্ষমতা এখন কোথায়? এখন এই ক্ষমতা বিলুপ্ত হয়ে গেছে, কারণ যারা এই এই ক্ষমতার সম্পর্কে আপনার কি বলার ক্ষমতার আছে? অপব্যবহার করবে, তারাই এইভাবে ইতিহাসের পাতা থেকে অত্যাচারী হিসেবে অতিষ্ঠ হবে, অনেকটা মির্জাফরের মতো। খুব সুন্দর একটা কথা বলছেন। আমার সাথে আছে আমার ছোট ভাই সোহান।
তোর কাছে কেমন লাগলো এই যে ঘুরতেছিস? আমার কাছে আমি জানি না, আমি প্রথম আইলাম ভাই বেলাইছে আগে। তো ভালো লাগছে না? ভালো লাগছে। সাথে আরেকজন বড় ভাই আছে, সাথে আছে, আসেন ভাই। আচ্ছা উনি আসবে না, আমি আপনাদের পুরো বাড়িটা ঘুরিয়ে দেখার চেষ্টা করি। আর আরো ছোট ভাই আছে কিছু এলাকার, সবাই স্টুডেন্ট। হাই দাও সবাই। এই যে এটা গেট ছিল, পুরো বাড়িটা, এই যে বেলকনি ছিল, এটা ভেঙে গেছে। যে কারুকার্য ছিল এগুলা মানে একবারেই নেই। দরজা যে কারুকার্য গুলো ছিল এগুলা তো এখন দেখাই যায় না। এই যে এটা ওঠার কোনো অবস্থা নাই। আমি যদি একটু ভিতরে ঢুকি, মানে জমিদার যোগেশ বাবু যিনি ছিলেন, আমি রিচার্জ করে ওরকম কিছু পাই নাই। কি জানি আসলো, রিচার্জ করে তেমন আমার মনে হলো যে বলা টলা আছে না, কামড় দিতে আসছে ওইটা। আচ্ছা ঢুক, এদিক দিয়ে সাইড দিয়ে ঢুক। আমি যদি বাড়িটা দেখেন, মানে এখন যে আছে না, এই যে শিকড়ে আঁকড়ে ধরে বাড়িটা এখনো ঠিকই আছে। যদি শিকড় আটকে না ধরে রাখতো হয়তো বাড়িটা অনেক আগেই ধ্বংস হয়ে যেত। বলতে গেলে যে এই ঐতিহাসিক জমিদার বাড়িগুলো আছে না, এগুলো হলো এই যে বট গাছের শিকড়। এই বাড়ির সাথে একটা মানে গভীর সম্পর্ক আছে, একটা বলতে পারে একটা ভালোবাসা আছে। এই জন্য এই বাড়িগুলা আমাদের সরকার যদি তাও না দেখে, এই গাছের শিকড় গুলা এটা আঁকড়ে ধরে এখনো কি টিকিয়ে রাখছি। আমার দেখেন যতগুলা জমিদার বাড়ি দেখলাম সবগুলো এরকম। এই যে রিল গুলা দেখা যাচ্ছে, তো আর কি বলবো, এখন যে বাড়িগুলাতে ঘুরতে যাই এরকম এই যে তেমন হইতেছে ফেন্সির বোতল। মানে সব এলাকায় তখন প্লাবার নেশা টেশা করে, তো এগুলোতে নজর দেওয়া দরকার সন্তানদের মা বাবার। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, মানে এখানে একটা রুম আছে, বাড়িতে একটা রুম দেখি, আরেকটা দুইটা, এদিকে গেট গুলা দরজাগুলা বন্ধ। এই যে বললাম না, এই যে দেখেন এইটা যে একবারে গোড়া থেকে শিকড় আঁকড়ে ধরে এই বাড়িটাকে, এই যে উপরে এই যে ছাদ ছিদ্র হয়ে দেখা যাচ্ছে। তো খুব কষ্ট লাগে যে ঐতিহাসিক একটা স্থানীয় দর্শনীয় জায়গা, তো খুব খারাপ লাগে। মানে এই যে ধ্বংস হয়ে যাচ্ছে জমিদার বাড়িগুলো, এগুলো যদি সরকার দেখে রাখতো, সংস্কার করতো, তাহলে মনে হয়তো এরকম হতো না। তো বাড়িটা এখনো টিকে আছে শুধুমাত্র শিকড় গুলার কারণে। এই যে বট গাছের শিকড়, এই দিক দিয়ে কি উঠা যায়? তো রিস্ক হয়ে যায় উঠা। আমি চেষ্টা করি উঠা যায় কিনা, উঠে যদি দেখানোর চেষ্টা করি। মানুষ কি উঠে উপরে? বড় তো ব্যাগটা, আমি দেখি উঠতে পারি কিনা। ফেলে দিছি, জুতা নিয়ে তো উঠতে পারবো না। খুব রিস্ক হয়ে যায় আমার জন্য। পরে আপনাদের দেখানোর চেষ্টা করি, উঠি, পড়িয়া গেলে একটু ভাইঙা গেলে তো পারে ভাই মরিয়া যা মরে। হ্যাঁ জুতা জুতা নিয়ে ওঠাটা খুব রিস্ক হয়ে যায়, নামতে পারবো কিনা সন্দেহ। বলতে গেলে অতটা কঠিন ছিল না, কিন্তু আমি চিন্তা করতেছি যে যে সময় নামবো ওই সময় কিভাবে নামবো। আমি কিন্তু খুব কষ্ট করে এই যে নিচ থেকে এই যে উপরে উঠছি, আপনাদের আমি দেখাই ভিতরের জায়গাটা। এদিকে মনে হয় না যাওয়া যাবে, এগুলো ওই যে ভাঙিয়ে গেছে নিচ থেকে দেখালাম। এই যে খুব রিস্ক হয়ে যায় ওই দিকটাতে গেলে। মানে ওই সময়টাতে, যে সময়টাতে জমিদাররা ছিলেন কি একটা অবস্থা ছিল, আর এখন জরাজীর্ণ একটা অবস্থা হয়ে গেছে। যে এর ভিতরে আমি কিন্তু যে বারান্দায় হাঁটতেছি, বালাপুর একটা বাড়িতে এরকম আছে যে ভাঙে গেছিল, এটাতে রিস্ক নিয়ে হাঁটতেছি। এই যে দেখেন দরজাটা, মানে
এটা এমন করলে হয়তো বাতাস ঢুকতো। জিনিসটা খুব সুন্দর। এটা এটা জানালা না, দরজা ছিল, এটা নষ্ট হয়ে গেছে। তো এইটা একটু কাজ করে, এই যে মানে ওইটা ওই যে ওই সাইডে একটি আছে, এটা তোমার ওই সবগুলা জয়েন করানো, এই জন্য এটা এমন করে, আর বাকিগুলা নষ্ট হয়ে গেছে। এই দরজার ছিল, আগে কি ফ্যান ছিল। বৃষ্টির পানিতে ভিজে গেছে, কিন্তু ভয় লাগে এই একটা জায়গায় পা দিয়ে আরেকটা জায়গায়, খুব ভয় লাগে। ওই যে দেখালাম না, এই যে ওই বিষয়টা হইলো কি, এই যে এটা এমন করলে এমন হয়। আর খুব ভালো লাগতেছে। এবার সব বাড়িগুলোতে উঠা যায় না এরকম, এটা কিন্তু খুব রিস্ক হইলো, বাড়িটা আমার কাছে খুব ভালো লাগছে। তো আমি শুক্রবার তো আজান দিচ্ছে, আপনাদের আমি পুরো বাড়িটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি, আর রিস্ক নিয়ে আবার উপরে উঠলাম, উপরে ওইটাও দেখাইতেছি। মানে ওই যে বারান্দাটা নিচ থেকে দেখাইছিলাম না, বারান্দাটা যে দেখতে পারেন, যে বারান্দা, আমি তো উপরে উঠে গেছি, ওই যে ওই দিক দিয়া, ওই যে বট গাছ আছে না, বট গাছের শিকড় দিয়ে। চাইলে আসতে পারেন, ভালো লাগবে। যারা আসতে চান, ঢাকা থেকে আসতে হলে গুলিস্তান হয়ে আপনার পুরিন্দা বাজার নামলে রিক্সা, যে কোনো একটা রিক্সা নিয়ে আসতে পারবেন। আপনার 7 গ্রাম জমিদার বাড়ি বললে চিনবে, বললে নিয়ে আসবে এই জায়গায়। আর যদি আপনারা কুইল বিশ্ব রোড থেকে আসতে চান, তাহলে যদি কুইল বিশ্ব রোড থেকে আসে গাড়ি, যদি আপনার এদিক দিয়ে আসে, আপনি যদি কুইল বিশ্ব রোড দিয়ে আসতে চান, তাহলে সেম এই জায়গায় নামতে হবে আপনার। পুরিন্দা থেকে একটা রিক্সা নিয়ে তারপরে আপনার 7 গ্রাম জমিদার বাড়িতে আসতে পারেন। আর 7 গ্রাম জমিদার বাড়ি বলে আবার যোগেশ বাবুর বাড়িও বলে, তা আসতে পারেন, ভালো লাগবে। বাড়িটা বলতে গেলে বাড়িটা এখন আর নাই ওই রকম, শেষ প্রায়, ধ্বংস ধ্বংসের মুখে। আপনাদের তো দেখালাম, আমার মনে হয় না যে আর কিছু বছর পরে গেলে বাড়িটা এই জায়গায় থাকবে এরকম। এখন যতটুকু আছে বট গাছের শিকড় আঁকড়ে ধরে আছে, কিন্তু কিছুদিন পর মনে হয় না এরকম থাকবে। একটা গাছ আর কতদিন এটাকে ধরে রাখবে। তো ওই যে যেই আস্তর গুলো আছে আমরা বলি, এগুলো তো এই যে প্রায় শেষ, সাপ টাপ থাকতে পারে। আর মনে হয় কাঠ গুলাই যে কত বছর আগের কাঠ, এগুলো এখনো আঁকড়ে ধরে কিভাবে আছে। আর এখন তো মানে রডের জায়গায় বাঁশ দেয়, কি একটা অবস্থা। বাড়িটা অত বড় না হলে ছোট, মানে গ্রামের মাঝে একটা পুকুর আছে। এই পুকুরটা যদি উপর থেকে দেখানোর চেষ্টা করি, পুকুরটা দেখতে পারেন। পুকুরে মহিলা মানুষ গোসল করছে, এই জন্য যে দেখছেন, মানে এটার ভিউটা দেখছেন। উঠতে মনে হয়েছিল অনেক কঠিন, কিন্তু উঠাটা সহজে ছিল, কিন্তু ভয় লাগে। ভাই ছেলেগুলার নামছে কোন দিক দিয়ে। উফ, আরে ভাই নি বইরা যায়। এই যে সিঁড়ি, এই যে সিঁড়ি, এগুলো নামাও খুব কঠিন কাজ। ও, এই জায়গায় একটা পুকুর আছে, যদি পুকুরটা, এই যে জমিদার বাড়ির সামনে একটা পুকুর আছে, পুকুরে বাচ্চারা গোসল করতেছে। বৃষ্টি হয়েছে তো, যেহেতু বৃষ্টির দিন, কাদামাটি, সে যাওয়া যায় না। এই যে পুকুরে গোসল করতেছে, এই যে আমার পিছনে বাচ্চারা পুকুরে গোসল করতেছে। তোমরা নামাজ পড়বা না? আজান দিছে তো, নামাজ পড়বা না? বাড়ির ভেতরে প্রবেশ করলে সময় যেন থেমে গেছে বলে মনে হয়। পুরনো দেয়াল, ভাঙা দরজা, খসে পড়া প্লাস্টার এবং ফাঁকা কক্ষগুলো যেন অতীতের গল্প শোনাতে চায়। প্রতিটি ইট, প্রতিটি দেয়াল এবং প্রতিটি কোণ বহু বছরের ইতিহাস নিজের মধ্যে ধারণ করে আছে। সময়ের সঙ্গে সঙ্গে প্রকৃতি ধীরে ধীরে এই স্থাপনাটিকে নিজের দখলে নিয়ে নিচ্ছে। কোথাও গাছের শিকড় দেয়াল ভেদ করে বেরিয়ে এসেছে, কোথাও শ্যাওলা আর লতাপাতা
পুরো ভবন ঢেকে ফেলেছে। সংরক্ষণের অভাবে বছরের পর বছর ধরে ভবনটির পুরো অংশ এখন ক্ষতিগ্রস্ত। যদি দ্রুত সংস্করণের উদ্যোগ না নেওয়া হয় তাহলে ভবিষ্যতে হয়তো এই ঐতিহাসিক স্থাপনাটি একেবারেই হারিয়ে যাবে। বাংলাদেশে এমন অসংখ্য ঐতিহাসিক স্থাপনা রয়েছে যেগুলো আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেক ক্ষেত্রেই সেগুলো পর্যাপ্ত পরিচর্যা ও সংরক্ষণ পায় না। অথচ এই স্থাপনাগুলো শুধু ইট পাথরের ভবন নয়, এগুলো আমাদের অতীতের জীবন্ত সাক্ষী। যখন আমি এমন কোনো ঐতিহাসিক জায়গায় আসি তখন শুধু একটি পুরনো ভবন দেখি না, আমি অনুভব করার চেষ্টা করি সেই সময়কে, যখন এখানে মানুষ বাস করত, সিদ্ধান্ত নেওয়া হতো, উৎসব হতো, আরেকটি ভিন্ন সমাজ ব্যবস্থা পরিচালিত হতো। ইতিহাসের এই অনুভূতি এমন স্থানগুলোকে বিশেষ করে তোলে। সাতগ্রাম জমিদার বাড়ি হয়তো আজ আর আগের সেই জৌলস নেই, কিন্তু এর নীরব দেওয়াল এখনো অতীতের গল্প বলে যাচ্ছে। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে দিবেন। আর দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো ইতিহাস বা নতুন কোনো গল্পে বা নতুন কোনো ব্লগে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।